হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু রাজমাত কেয়ার। আশা করি তোমরা সব খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে চলে এসেছি। বিশেষ করে এটা ডব্লিউবি কনস্টেবল এবং এসএসসি জিডিদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এবং তার পাশাপাশি তোমরা যারা পিএসসি বা রিয়েল প্রস্তুতি নিচ্ছ তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার কিন্তু চাকরি পরীক্ষায় এসেছিল। তো চলো দেরি না করে শুরু করছি আজকে আমাদের ক্লাস। তো ক্লাসের প্রথম প্রশ্ন দেখে নেবো আমরা। তার আগে বলে রাখি, রেগুলার তোমরা ক্লাস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, ঠিক আছে? আর ক্লাসে যদি কোনো অসুবিধা হয়, বুঝতে কোনো কি সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো, আর তোমাদের ক্লাস কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন দেখো দেওয়া আছে, বেদাঙ্গের সংখ্যা হলো কয়টি? অপশন নাম্বার এ 5টি, অপশন নাম্বার বি 2টি, অপশন নাম্বার সি 6টি এবং অপশন নাম্বার ডি 10টি। ঠিক আছে, বেদাঙ্গ হচ্ছে একটা হিন্দু ধর্মের একটা ঐচ্ছিক চর্চা, ঠিক আছে, যেটা হচ্ছে প্রাচীনকালে হয়েছিল বেদ চর্চার সাথে কিন্তু এটা যুক্ত হয়েছিল। তো এর মধ্যে এই বেদাঙ্গে কিন্তু মোট কিন্তু 6টা অঙ্গ আছে। কটা মোট অঙ্গ আছে? 6টি। ঠিক আছে, মোট 6টি অঙ্গ আছে। তার মধ্যে একটা কি, একটা হচ্ছে শিক্ষা, ঠিক আছে, দুই নম্বর হচ্ছে ছন্দ, তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে ব্যাকরণ, আর 4 নম্বর হচ্ছে নিবারোক্তি, ঠিক আছে, পাশাপাশি এগুলো তোমরা জেনে রাখবে। এবং 5 নম্বর হচ্ছে গল্প, আর 6 নম্বর হচ্ছে জ্যোতিষ। ঠিক আছে, এই 6টা জিনিস হচ্ছে বেদাঙ্গের সংখ্যা। ঠিক আছে, এই 6টা কিন্তু বেদাঙ্গ আছে। তো সেই জন্য তো বেদাঙ্গের সংখ্যা হচ্ছে কটি উত্তর হয়ে যাবে না, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি 6টি। তো চলো এরপরে দেখবো আমাদের পরবর্তী প্রশ্ন, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হলেন কে? বারবার চাকরি পরীক্ষা কিন্তু এই প্রশ্নটি আসে। তো অপশন নাম্বার এ দিয়ে আছে রাজা রামমোহন রায় বা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, অপশন নাম্বার সি রবীন্দ্রনাথ ঠাকুর এবং অপশন নাম্বার ডি শিবনাথ শাস্ত্রী। তো আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায় বা রামমোহন রায় সংক্ষেপে, ঠিক আছে? তো চলো এরপরে দেখে নেবো। আর এর আগে এর সাথে বলে রাখি যে আত্মীয় সভা কিন্তু একটা ভারতের একটা দার্শনিক আলোচনা কেন্দ্র ছিল, ঠিক আছে? রাজা রামমোহন রায় কত সালে? এটা 1815 সালে কিন্তু এইটা প্রতিষ্ঠা করেছিলেন। এই যে আত্মীয় সভা, এটা প্রতিষ্ঠা কত সালে হয়েছিল? না, প্রতিষ্ঠা হয়েছিল 1815 সালে, ঠিক আছে? আর হচ্ছে এই আত্মীয় সভার প্রতিষ্ঠাকেই কিন্তু আধুনিক যে যুগের সূচনা বলে কিন্তু ধরা হয়, ঠিক আছে? আর তবে কিন্তু একটা কথা, এটা কিন্তু 1923 সালে এই আত্মীয় সভাটা কিন্তু কি হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। এরপর থেকে কিন্তু আর আত্মীয় সভা সেরকম কাজ দেখা যায় না। তো চলো এরপরে পরবর্তী দেখে নেবো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি দিয়েছে, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন প্রবর্তিত হয় কত সালে? অপশন নাম্বার এ 1900 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার বি 1902, অপশন নাম্বার সি 1904 এবং অপশন নাম্বার ডি 1905 খ্রিস্টাব্দে। তো ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন প্রবর্তিত হয়েছিল 1904 খ্রিস্টাব্দে। আমরা অনেকেই জানি টমাস রেয়াল কিন্তু এই ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন প্রবর্তন করেছিলেন। তবে কিন্তু 1904 সালে এই যে আইন প্রবর্তন হওয়ার আগে কিন্তু 1902 সালে কিন্তু কি হয়েছিল না, 1902 সালে হচ্ছে র্যালে কমিশন গঠিত হয়েছিল একটা, ঠিক আছে? টমাস র্যালের আন্ডারে একটা র্যালে কমিশন গঠিত হয়েছিল এবং যেটা 1904 সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন নামে পরিচিত হয়, ঠিক আছে? তো তাহলে 1902 সালে এই র্যালি কমিশন গঠিত হয়েছিল এবং 1904 সালে সেটা ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন হিসাবে হচ্ছে মেনে নেওয়া হয় বা পরিচিত হয়। তো চলো এরপরে পরবর্তী প্রশ্ন দেখো। তার পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, চরমপন্থী দলের তাত্ত্বিক নেতা কে ছিলেন? চরমপন্থী দলের তাত্ত্বিক নেতা আমরা নিশ্চয়ই এখানে যে কটা অপশন দেখতে পাচ্ছি, অপশন নাম্বার এ অরবিন্দ ঘোষ, অপশন নাম্বার বি বাল গঙ্গাধর তিলক, অপশন নাম্বার সি বিপিন চন্দ্র পাল এবং অপশন নাম্বার ডি লালা রাজপথ রায়। এরা প্রত্যেকেই কিন্তু চরমপন্থী দলের নেতা, কিন্তু তাদের মধ্যে কিন্তু তাত্ত্বিক নেতা কে ছিলেন? তাদের মধ্যে তাত্ত্বিক নেতা ছিলেন কিন্তু অরবিন্দ ঘোষ, ঠিক আছে? তো চলো এরপরে পরবর্তী 5 নম্বর প্রশ্ন দেখো, একটা অঙ্কের কোশ্চেন দেওয়া আছে। তো কি বলছে প্রশ্নটিতে, 400 ও 500 এর মধ্যবর্তী 12, 16, 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কোনটি? তো 400 এবং 500-র মধ্যে কোন সংখ্যাটা 12 এবং 16 ও 24 দ্বারা ভাগ করা যায়? তো আমরা প্রথমে কি করব, এই 12, 16 এবং 24 এদেরকে প্রথমে লসাগুটা করে নেব। লসাগু করলে দেখতে পাচ্ছি 2 দিয়ে 6 দুগুণে 12, 8 দুগুণে 16 এবং 12 দুগুণে 24। এরপর আমরা যদি 2 খাওয়াই তাহলে 2 3 6, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। এরপর 3 খাওয়ালে কত পাচ্ছি দেখো, 3 একে 3, 4 এবং 3 দুগুণে 6। 2 খাওয়ালে কত হচ্ছে দেখো, 2 দুগুণে 4, 2 একে 2। তাহলে আমরা লসাগু পাচ্ছি 2 দুগুণে 4, 3 12, দুগুণে 24, দুগুণে কত 48। তাহলে লসাগুটা কত পেলাম? লসাগুটা পেলাম 48। এরপর এই যে আমরা লসাগুটা পেলাম, এখান থেকে আমরা কি করে পাবো? দেখো 400 এবং 500-র মধ্যবর্তী সেই সংখ্যাটা চাই যেটা কিন্তু 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য। তো লসাগু মানে
12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য যায় মানে ভাগ যায় সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 48। এবং মনে রাখবে এই লসাগুর যে গুণিতকগুলো মানে একে যে 2 দিয়ে গুণ করি এটাও কিন্তু 12, 16, 24 দ্বারা ভাগ যাবে। আবার এই যে এটাকে 48টাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি যেটা বের হবে সেটাও কিন্তু আমাদের মানে 12, 16 এবং 24 দ্বারা কিন্তু ভাগ যাবে। তো এইরকম করে করে দেখতে হবে যে 400 এবং 500-র মধ্যবর্তী কোন সংখ্যাটা আছে। তো আমরা যদি দেখি মোটামুটি একটা 48 গুণিত যদি আমরা 9 করি কত পাচ্ছি দেখি, 8 9 72, 2 হাতের হলো 7, 4 9 36, আর সাথে 43, ঠিক আছে। 432 হচ্ছে একটা। আচ্ছা 448কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি না 480 পাচ্ছি, ঠিক আছে। এখানে অপশনগুলোর মধ্যে শুধুমাত্র 480 সংখ্যাটি আছে। তো যদি এখানে 432 থাকতো তাহলে সেটাও কিন্তু উত্তর হতো। তো সঠিক উত্তর অপশন নাম্বার ডি 480। পরবর্তী প্রশ্ন, রক্তকরবী এর রচয়িতাকে। রক্তকরবী কার লেখা? ঠিক আছে। অপশন নাম্বার এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন নাম্বার বি সরোজিনী নাইডু, অপশন নাম্বার সি রবীন্দ্রনাথ ঠাকুর এবং অপশন নাম্বার ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটা আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে। তো সঠিক উত্তর অপশন নাম্বার সি রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, এটা আমরা অনেকেই পরিচিত আছি কিন্তু এই প্রশ্নটা বারবার এসেছে। এশিয়া এবং তোমাদের এই ধরনের কাপ সম্পর্কিত প্রশ্ন কিন্তু একটা আসবে অবশ্যই, তোমরা অবশ্যই এগুলো ভালো করে দেখে যাবে। তো এশিয়া কাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন নাম্বার এ ক্রিকেট, অপশন নাম্বার বি ভলিবল, অপশন নাম্বার সি ফুটবল এবং অপশন নাম্বার ডি হকি। তো আমরা প্রায় অনেকেই জানি যে এশিয়া কাপ কিন্তু ক্রিকেট খেলার সাথে কিন্তু যুক্ত, ঠিক আছে। তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশন নাম্বার এ ক্রিকেট। এরপরে চলে যাবো আমাদের পরবর্তী 8 নম্বর প্রশ্ন। দেখো পরবর্তী 8 নম্বর প্রশ্ন কি বলছে, একটা রিজনিং দিয়ে আছে, পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। 1 3 7 35 41 এবং জিজ্ঞাসা মানে এই যে পরবর্তী যে জিজ্ঞাসা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো কিভাবে আমরা পাবো, দেখো আমাদের এদের মধ্যে লিঙ্ক খুঁজতে হবে যে কিভাবে আছে সংখ্যাগুলো। 1 3 তারপরে হচ্ছে 7 এবং তারপরে 35 এবং তারপরে শেষেতে 41, ঠিক আছে। তো আমরা যদি দেখি 1-এর সাথে 3 গুণ করলে আমরা পাচ্ছি 3। আচ্ছা এরপর 3-এর সাথে আবার দেখতে পাচ্ছি 4 যোগ করলে আমরা পাচ্ছি কত না 7 পাচ্ছি। এরপর 7-এর সাথে আমরা দেখতে পাচ্ছি 5 গুণ করলে আমাদের পাচ্ছি 35 এবং 35-এর সাথে আমরা যদি 6 যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 41। তাহলে সিরিজটা কীভাবে চলছে, প্রথমেটা গুণ তারপরটা যোগ তারপরটা গুণ তারপরটা যোগ। তাহলে এরপরটা কী হবে, যেহেতু +6 হয়েছে তাহলে এরপরটা নিশ্চয়ই ইন্টু 7 হবে। তার মানে একে 7 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা উত্তর হয়ে যাবে। 7 একে 7 এবং 4 7 কত হয় 28। তো সঠিক উত্তর কত হয়ে গেল না 2 8 7 মানে 287। তো সঠিক উত্তর অপশন নাম্বার বি 287। চলো তারপরে পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটা কিন্তু বারবার পরীক্ষায় কিন্তু এসেছে। তো 9 নম্বর প্রশ্নটি কি বলছে দেখো, বলছে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন আইন প্রচলনের জন্য কার কৃতিত্ব সর্বাধিক? অপশন নাম্বার এ কর্নওয়ালিস, অপশন নাম্বার বি ডালহৌসি, অপশন নাম্বার সি রিপন এবং অপশন নাম্বার ডি ডাফরিন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি রিপন। আমরা প্রত্যেকেই জানি যে এই লর্ড রিপনকে কি বলা হয়, ভারতীয় স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয় কিন্তু, হ্যাঁ ঠিক আছে। এই স্থানীয় স্বায়ত্তশাসনের কিন্তু জনক কাকে বলা হয়, জনক বলা হয় হচ্ছে লর্ড রিপনকে। এবং এনার সময় কিন্তু যে সিভিল সার্ভিস গঠিত হয়েছিল সেই সিভিল সার্ভিসের বয়সটা কিন্তু 18 থেকে বাড়িয়ে কত করা হয়েছিল না 18 থেকে বাড়িয়ে 21 করা হয়েছিল, ঠিক আছে, 21 বছর করা হয়েছিল। তো তোমরা এইটাও কিন্তু মনে রাখবে তার সাথে সাথে, ঠিক আছে। আর এছাড়াও কিন্তু আর একটা কথা, 1800 যদি দেখি আমরা 1882 সালে তার সময় কিন্তু হান্টার কমিশন গঠিত হয়েছিল। এই সময় কিন্তু 1882 সালে কি গঠিত হয়েছিল, তার সময় হান্টার কমিশন কিন্তু গঠিত হয়েছিল। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এগুলো তোমরা মনে রাখবে। আর চলো এরপরে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 10 নম্বর প্রশ্ন। দেখো 10 নম্বর প্রশ্নটি কি বলছে, কোনো নতুন রাজ্যের সৃষ্টি অথবা রাজ্যের নাম ও সীমানার পরিবর্তন ভারতীয় পার্লামেন্ট করতে পারে? অপশন নাম্বার এ 2/3 সংখ্যাগরিষ্ঠতায়, অপশন নাম্বার বি 1/3 সংখ্যাগরিষ্ঠতায় এবং অপশন সি
1/দশমাংশ সংখ্যাগরিষ্ঠতায়, এবং অপশন নাম্বার ডি সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়। তো যে কোনো একটা নতুন রাজ্যের সৃষ্টি বা রাজ্যের নাম বা সীমানার পরিবর্তন এগুলো করার জন্য কোনো রকম মানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় কিন্তু এই কাজগুলো করা যায়। ঠিক আছে, এই সংবিধান সংশোধনের এই যে তৃতীয় পদ্ধতি, মানে এটা কিন্তু খুব একটা সহজ এবং অত্যন্ত সরল জায়গায় বলা যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে না, এই যে কোনো নতুন রাজ্যের নাম সৃষ্টি বা সীমানা এগুলো সব কিন্তু শুধুমাত্র সাধারণ সংখ্যাগরিষ্ঠতাতেই কিন্তু হবে। ঠিক আছে, কোনো 1/3 বা 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয়ে পড়ে না। তো যাই হোক, তো আজকে আমরা ক্লাসের মাধ্যমে আমরা 10টা প্রশ্ন দেখালাম। তো এই রকমভাবেই সিরিজগুলো চলতে থাকবে এবং প্রতিটা সাজেশন ক্লাস তোমরা অবশ্যই মন দিয়ে করবে, কারণ এর মধ্যে সব ধরনের জিকে, ম্যাথ এবং হচ্ছে তার সাথে রিজনিং পার্ট আছে, এবং সব ধরনের প্রশ্ন আছে। তাই অবশ্যই তোমরা ক্লাসগুলো রেগুলার করবে। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী দিন দেখা হবে আর নতুন ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা সব ভালো থাকবে এবং সুস্থ থাকবে।